তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো, তোমাদের পরীক্ষা কিন্তু বর্তমানে অনগোয়িং অর্থাৎ চলছে। অলরেডি CC5 এবং CC6 পরীক্ষা হয়ে গেছে এবং যে সাজেশনটি তোমাদেরকে CC5 এবং CC6 থেকে দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু অনেক কটাই প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েছিলে, এটা তোমরা লক্ষ্য করেছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব CC7 এর সাজেশন অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাসকে কেন্দ্র করে। তো এটাকে আমরা সাজেশন বলবো না, কেননা ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে এমন কিছু শর্ট কোশ্চেন আসে যেগুলো কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, অর্থাৎ আমাদের মনে হয় প্রশ্নগুলো দেখলে যেগুলো যেন আমরা আর আগে কোনো দিন পড়িনি। তো সেই ধরনের ইম্পর্ট্যান্ট যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি কাভার করেছি নিচে, যেমন শেক্সপিয়ার, জন মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, আমি পুরোটাই কিন্তু নিচে ইম্পর্ট্যান্টের জায়গাগুলো কাভার করেছি। তাই তোমাদের সকলকে আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, আমি পুরোটা কিন্তু আলোচনা করছি, তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাসের জায়গা থেকে সমস্যা হবে না। আর যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, চলো প্রথমে আমরা সাজেশনটা একটু দেখে নিই। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিন্তু নিচের যে আলোচনাটা সেটা কিন্তু শুনতে হবে তোমাদেরকে, ঠিক আছে। দেখো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জিওফ্রে চসার, ঠিক আছে। কি প্রশ্ন আসতে পারে না, চসার মধ্যযুগের কবি হলেও তার রচনায় নতুন জীবনবোধ কিভাবে প্রকাশ করেছেন তা আলোচনা করো। চসার থেকে এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, মানে মনে রাখবে চসার থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা এবারে রয়েছে। পাশাপাশি ক্যান্টারবেরি টেলস যেটা রয়েছে এটা কিন্তু 5 নম্বরের জন্যও আসতে পারে। ক্যান্টারবেরি টেলস চসারের একটা রচনা, ঠিক আছে, ক্যান্টারবেরি টেলস, এখান থেকেও কিন্তু প্রশ্ন এলেও আসতে পারে। ওকে, দ্বিতীয় প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কি না, নাট্যকার শেক্সপিয়ারের অবদান আলোচনা করো। যদি এই ধরনের প্রশ্ন আসে বন্ধুরা, তাহলে মনে রাখবে যে এখানে উত্তরটা আমরা দুটো ভাগেই কিন্তু লিখতে হবে। শেক্সপিয়ার কিন্তু কমেডি রচনাও কিন্তু কৃতিত্ব দেখিয়েছেন এবং ট্র্যাজেডি রচনাও কিন্তু কৃতিত্ব দেখিয়েছেন, তাহলে দুটোকেই কিন্তু তোমাদের কমেডি কিছু রচনা নামাতে হবে এবং ট্র্যাজেডিও কিছু রচনা নামাতে হবে, ঠিক আছে। হয়তো মনে করো ট্র্যাজেডি 4টে নামালে এবং কমেডি 4টে নামালে। যদি বলে যে ইনার ট্র্যাজেডি নাটক রচনায় কৃতিত্ব, তাহলে তখন ট্র্যাজেডিগুলো লিখবে। যদি বলে কমেডি নাটক রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব, তাহলে কমেডিগুলো লিখবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে, মাস্ট। আর একটা কথা, এই যে অথেলো, ম্যাকবেথ, এই যে মানে রচনাগুলো আছে বা নাটকগুলো আছে, এইগুলো যে চরিত্র আছে, এই চরিত্রগুলো একটু দেখে নেবে। হয়তো পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে যে শাইলক কোন নাটকের চরিত্র, ঠিক আছে, এই ধরনের একটা বিষয়। ওকে, চলো 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কিনা যে T.S. এলিয়ট ছিলেন আধুনিক কাব্য আন্দোলনের একজন যুগপুরুষ, অভিমতটি বিচার করো। এই T.S. এলিয়ট, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদেরকে করতেই হবে, কিছু করো বা না করো, এই T.S. এলিয়ট প্রশ্নটা কিন্তু মাস্ট, MUST মাস্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য করে যেতে হবে। এটা কিন্তু আসার চান্স 99%, ঠিক আছে। ওকে, এরপরে তোমাদের কপাল খারাপ হলে আমার বলার কিছু নেই এখানে। তবে যা কিছু আমি দেখে প্রেডিকশন করে যেটা বুঝেছি যে T.S. এলিয়ট, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাসের প্রশ্নপত্রের জন্য বা পরীক্ষার জন্য। এটা খুব ভালো করে করে যেতে হবে, অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রভাব। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে না, মহাকাব্য রচয়িতা হিসাবে মিল্টনের কবি কৃতিত্ব বা ইংরেজি সাহিত্যের ইতিহাসে মিল্টনের প্রভাব। এই T.S. এলিয়ট, উইলিয়াম শেক্সপিয়ার এর অবদান এবং মিল্টন, এই 3টে থেকে একটা প্রশ্ন কিন্তু পাবে, আশা রাখছি। তো এই 3টে প্রশ্ন কিন্তু মাস্ট করে যেতে হবে, কিছু করো বা না করো, এই 3টে প্রশ্ন মাস্ট করে যেতে হবে। একটা হচ্ছে শেক্সপিয়ারের অবদান, একটা হচ্ছে T.S. এলিয়ট, আর একটা হচ্ছে মিল্টন, ঠিক আছে। পাশাপাশি করতে হবে তোমাদের ডিকেন্স, ঠিক আছে, কি না সমকাল ও সমসাময়িক সমাজ বাস্তবতার নিরিখে চার্লস ডিকেন্সের উপন্যাসগুলি পরিচয় দাও। তো যেহেতু চার্লস ডিকেন্সের অনেক কটা উপন্যাস রয়েছে, ঠিক আছে, তো সেহেতু এর প্রশ্নের অ্যান্সারটি আমি ডিসক্রিপশানে আমি একটা PDF-এর লিঙ্ক দেবো, সেখান থেকে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কালেক্ট করে নেবে। সেখানে মোটামুটি 5টা থেকে 6টা মতো উপন্যাসকে কেন্দ্র করে চার্লস ডিকেন্সের এই জায়গাটা আলোচনা করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু পরীক্ষাতে 4টে উপন্যাসকে কেন্দ্র করে লিখতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই যদি আসে।
পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে একটু ছোট করে লিখে নেবে, অনেকটাই কিন্তু বড় রয়েছে, কেমন? ওকে, পাশাপাশি তোমরা করে রাখতে পারো কোনগুলো না, দেখো ওয়াল্টার স্কট, হ্যাঁ এই স্কটটাও কিন্তু একটু চাইলে মোটামুটি একটু ভালো করে রাখবে, হ্যাঁ বাকিগুলোর থেকে। ওকে, ওয়াল্টার স্কট, চার্লস ল্যাম্ব, কোলরিজ এবং পার্সি বেসি শেলি, এইগুলো মোটামুটি পাশাপাশি তোমাদেরকে দেখে যেতে হবে। আমি সাজেশন দিচ্ছি, আমি কিন্তু কোনো রকম প্রশ্নপত্র পাইনি, হ্যাঁ তাই এগুলোও কিন্তু পাশাপাশি একটু দেখে যাবে যাতে করে তোমাদের সুবিধা হয়। আর একটা কথা, এরপরে কি হয় বলো তো, এই গেল সাজেশন, মেন সাজেশন। এরপরে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু জায়গা চলে আসে যেগুলো হয়তো রচনাগুলো থেকে লিখতে দেই। যেমন একবার প্রশ্ন এসেছিল কিং লিওর ট্রেজেডি, এটা কিন্তু মানে কিং লিওর ট্রেজেডি রচনায় শেক্সপিয়ারের অবদান। তো এখানে তোমাদেরকে কিং লিওরের জায়গাটা কিন্তু লিখতে হতো। ওকে, কিং লিওরের জায়গাটা তোমাদেরকে কিন্তু লিখতে হতো নাটকটা, ওকে, এর বিষয়বস্তু সম্পর্কে। তো সেরকমও কিন্তু প্রশ্ন চলে আসে। তো সেই জায়গাগুলো কি কি করবে, যেগুলো ইম্পর্ট্যান্ট রচনা সেগুলো আমি একটু বলে দিচ্ছি, এইগুলো থেকে একটু তোমরা দেখে রাখবে, এই বিষয়বস্তুগুলো একটু জেনে রাখবে। যেমন শেক্সপিয়ার, জিওফ্রে চসারের বললাম ক্যান্টারবেরি টেলস, ওর বিষয়বস্তুটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ ক্যান্টারবেরি টেলস। তো শেক্সপিয়ার থেকে যে রচনাগুলোর বিষয়বস্তু তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাকবেথ, একটা হচ্ছে ম্যাকবেথ হয়ে গেল, একটা হচ্ছে কোরিওলেনাস, ওকে, আর একটা হচ্ছে দি টেম্পেস্ট। এই তিনটের বিষয়বস্তু কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে জন মিল্টন, এই জায়গাগুলো থেকে শর্ট কোশ্চেন একটু বেশি এদিক ওদিক হয়, ঠিক আছে, সেগুলো আমি একটু বলি। হ্যাঁ, জন মিল্টনের কি, যেমন কোমাস, হ্যাঁ এটা একটা মার্কস জাতীয় রচনা, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোমাস কি জাতীয় রচনা, এটা হচ্ছে একটা মার্কস জাতীয় রচনা। একটা হচ্ছে লিসিডাস, এটা রাখালিয়া শোক গীতিমূলক রচনা। এরপরে এখান থেকেও একটা লং কোশ্চেন হতে পারে, কেমন না 10 নম্বরের হয়ে যেতে পারে কিন্তু, কেমন যে জন মিল্টনের কোমাস ও লিসিডাস এটা কিন্তু আলোচনা করতে তোমাদেরকে দিতে হতে পারে, তাই কোমাস এবং লিসিডাস এর বিষয়টা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে। তো মনে রাখবে কোমাস হচ্ছে একটা মার্কস জাতীয় রচনা আর লিসিডাস হচ্ছে একটা রাখালিয়া শোকগীতিমূলক রচনা, ঠিক আছে। এরপরে সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা 5 নাম্বারেরও কিন্তু এসে থাকে, ঠিক আছে, আবার 10 নাম্বারেরও দিয়ে দিতে পারে, কারণ এর 12টি স্বর্গ আছে, হ্যাঁ 12টি স্বর্গ রচনা করতে গেলে 10 নাম্বারের অনায়াসে কিন্তু হয়ে যায়। পাশাপাশি 5 নাম্বারের এলেও আসতে পারে, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, ঠিক আছে। মনে রাখবে এই প্যারাডাইস লস্টের যে 12টি স্বর্গ, ঠিক আছে, এটা মোটামুটি তোমাদেরকে প্যারাডাইস লস্টটি একটা ছোট্ট আকারে নোটসের মতো বানিয়ে নিতে হবে 5 নাম্বার করে, যাতে করে তোমাদের পরীক্ষাতে এলা লিখতে পারো। প্যারাডাইস লস্ট সম্পর্কে কিন্তু 5 নাম্বারে লিখতে দিলেও লিখতে দিতে পারে। তো এখান থেকে শর্ট কোশ্চেন কী টাইপের হয় সেটা দেখে নাও। দেখো প্যারাডাইস লস্ট এই যে রচনাটা রয়েছে এটা 1858 থেকে 1658 অর্থাৎ দীর্ঘ 7 বছর ধরে কিন্তু ইনি জন মিল্টন রচনা করেছিলেন, ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্ন আসতেও পারে যে এই প্যারাডাইস লস্ট এটি মিল্টন কত বছর ধরে রচনা করেছিলেন, সেটা হবে তাহলে 7 বছর ধরে, ঠিক আছে। এটি প্রকাশিত হচ্ছে 1667 খ্রিস্টাব্দে, ওকে। এই প্যারাডাইস লস্টে মোট 12টি স্বর্গ আমরা দেখতে পাই, বোঝা গেছে। এরপরে যদি ছন্দ আসে, যে এই প্যারাডাইস লস্টের ছন্দ কি, সেটা হবে ব্ল্যাঙ্ক ভার্সি, ঠিক আছে, বা অমৃতাকর ছন্দ, বোঝা গেছে, ওকে। এরপরে এইটুকুনি বোঝা গেল। এরপরে আবার একটা প্রশ্ন হতে পারে যে এই জন মিল্টন, ঠিক আছে, এই যে আমাদের জন মিল্টন, হ্যাঁ জন মিল্টনের রচনায় আমরা কিছু উপমা লক্ষ্য করতে পারি, সেটা কি, যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কুহেলিকা, পর্বত, আলেয়া, এই সকল উপমার ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কুহেলিকা, পর্বত, আলেয়া, এই উপমাগুলি কে ব্যবহার করতেন রচনাতে, হ্যাঁ কে কার রচনাতে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, হ্যাঁ এই সব মানে উপমা ব্যবহার করতেন, তাহলে হবে কি না জন মিল্টন, বোঝা গেল। এরপরে জন মিল্টনের এই অন্যতম একটি রচনা আছে, সেটা হচ্ছে প্যারাডাইস রিগ্যান্ড, ঠিক আছে। 10 নম্বরের যদি আসে তাহলে হয়তো দেখবে দিতে পারে প্যারাডাইস লস্ট ও প্যারাডাইস রিগ্যান্ড সম্পর্কে লিখতে দিতে পারে। তো দুটোরই বিষয়বস্তু কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, মোটামুটি একটু জেনে যেতে হবে, কেমন। তো প্যারাডাইস রিগ্যান্ড এর প্রকাশিত হচ্ছে 1667। এখানে একটা বিষয় মনে রাখবে যে দেখো এই যে প্যারাডাইস লস্টও কিন্তু প্রকাশ হচ্ছে 1667। তো এই প্যারাডাইস লস্ট যখনই মিল্টন লেখা শেষ করে
তখনই কিন্তু প্যারাডাইস রিগেন্ড লিখতে তিনি শুরু করেন এবং এই দুটোকে কিন্তু তিনি একসাথেই প্রকাশ করেছিলেন। ইনার প্যারাডাইস লস্ট এর সময় প্রকাশকাল যেটা, প্যারাডাইস রিগেন্ডের প্রকাশকালও কিন্তু সেটাই। বলা হয় নাকি যে এই প্যারাডাইস লস্টের যে উপসংহার, ঠিক আছে, সেটা হচ্ছে প্যারাডাইস রিগেন্ড। মানে এটা মোটামুটি অনেকেই বলেছেন এরকম টাইপের একটা বিষয়, ঠিক আছে। তো মনে রাখবে হ্যাঁ, যে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ড এই দুটোরই প্রকাশকাল কিন্তু সেম, অর্থাৎ 1667। প্যারাডাইস লস্ট 12টা স্বর্গে লেখা হয়েছে এবং প্যারাডাইস রিগেন্ড লেখা হয়েছে 4টি স্বর্গে, ঠিক আছে। এই দুটো কিন্তু মনে রাখবে, ওকে। এরপরে এই যে প্যারাডাইস রিগেন্ড, এইটা কার অনুপ্রেরণায় আমাদের এই জন মিল্টন লিখেছিলেন, ঠিক আছে। কার অনুপ্রেরণায়? না, এই গ্রন্থটি, এই প্যারাডাইস রিগেন্ড, এই গ্রন্থটি তার বন্ধু টমাস এল উড এর থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে তিনি এই প্যারাডাইস রিগেন্ডটা কিন্তু পরবর্তী সময় লিখেছিলেন। বোঝা গেছে, ওকে। এরপরে আমরা ওয়ার্ডসওয়ার্থে যাব। ওয়ার্ডসওয়ার্থ থেকেও কিন্তু আসতে পারে, সেটা হচ্ছে রিলিকেল ব্লাডস। তো আসার সম্ভাবনা নেই, কেননা এগুলো 2019, ঠিক আছে, 2023, হ্যাঁ, এই ধরনের জায়গাতে আসবে। তো তোমরা 2024-এ চলে এসেছো, হ্যাঁ, মানে 2019 যে সকল প্রশ্নপত্র যারা দিয়েছে, হ্যাঁ, 2023-এ যারা দিয়েছে, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এই সকল জায়গা থেকে আসে, এর থেকে। তো জানি না আসবে কিনা, তবে মোটামুটি রিলিকেল ব্লাডসের তোমরা এর বিষয়বস্তুটা একটু জেনে রাখবে। আর পরীক্ষাতে প্রশ্ন আসতেও পারে যে রিলিকেল ব্লাডস কার রচনা, তাহলে হবে কি না, ওয়ার্ডসওয়ার্থের রচনা, ঠিক আছে। এখান থেকে কিছু প্রশ্ন আমরা একটু জেনে নেব। এই রিলিকেল ব্লাডসরা 1798, হ্যাঁ, এটা যুগ্মভাবে লেখা হয়েছিল। এটা তো রোমান্টিক যুগের রচনা, ঠিক আছে। এটা যুগ্মভাবে লিখেছিলেন। কে কে লিখেছিলেন? এই প্যারাডাইস লস্টটা লিখেছিলেন আমাদের কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ, দুজনের যুগ্মভাবে লেখা। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের যুগ্মভাবে যেটা তিনি লিখেছিলেন, যে রচনাটা করেছিলেন, সেটা হচ্ছে রিলিকেল ব্লাডস, ঠিক আছে। কি মনে রাখবে, 1798 খ্রিস্টাব্দে কিন্তু লেখা হয়েছিল। এটা কি না, 1798-এ ওয়ার্ডসওয়ার্থের বন্ধু স্যামুয়েল টেইলর, হ্যাঁ, কোলরিজ, এই স্যামুয়েল টেইলর কোলরিজ, এটা হচ্ছে কোলরিজের সম্পূর্ণ নাম। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসতে পারে যে কোলরিজের সম্পূর্ণ নাম কি, তাহলে আমরা এটা লিখে দেবো যে স্যামুয়েল টেইলর কোলরিজ। এর সহযোগিতায় কিন্তু প্রকাশ করে, এটা একটা কবিতা সংকলন, ঠিক আছে। এই রিলিকেল ব্লাডসটা একটা কবিতা সংকলন, ওকে। তাহলে এই যে রিলিকেল ব্লাডস কবিতা সংকলনটি যুগ্মভাবে করা হয়েছিল। কে কে করেছিল এখানে? না, কোলরিজ ছিল আর ওয়ার্ডসওয়ার্থ। তাহলে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজের যুগ্ম ফসল হচ্ছে রিলিকেল ব্লাডস। বোঝা গেছে এই কবিতা সংকলনটি। তো এখানে আর একটা আমাদেরকে জিনিস মনে রাখতে হবে, সেটা কি না, এই রিলিকেল ব্লাডসে একটা তো কবিতা সংকলন, তো এখানে মোট 22টি কবিতা ছিল, ঠিক আছে। মোট 22টি কিন্তু কবিতা ছিল, এটা মনে রাখতে হবে। তাহলে ওয়ার্ডসওয়ার্থের কোটি ছিল এবং কোলরিজের কোটি ছিল। তাহলে এই রিলিকেল ব্লাডস, এটি যেহেতু একটা যুগ্ম ফসল, হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের এবং কোলরিজের মিলিতভাবে, তো ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল মোট 19টা, বোঝা গেছে, এবং কোলরিজের ছিল 3টা, ওকে। তাহলে 19, 20, 21, 22, ঠিক আছে। তাহলে টোটাল 22টা কিন্তু কবিতা ছিল এই রিলিকেল ব্লাডসে। কবিতা, এটা একটা কবিতা সংকলন, তাই তো। সংকলন মানে আমরা কি বুঝি, যেখানে অনেকগুলো কবিতা থাকে এবং সেগুলোকে যখন একত্রিতভাবে প্রকাশ করা হয় তখনই সেটা কবিতা সংকলন, তাই না। তো রিলিকেল ব্লাডসটা হচ্ছে একটা কবিতা সংকলন, যেটা 1798-এ, ওকে। কে কে করেছিল? না, কোলরিজ করেছিল এবং ওয়ার্ডসওয়ার্থ করেছিল। কোলরিজের ছিল 3টে, হ্যাঁ, কবিতা, এবং ওয়ার্ডসওয়ার্থের ছিল 19টা কবিতা, মোট 22টা কবিতা, ঠিক আছে। আবার এই ওয়ার্ডসওয়ার্থ থেকে আর একটা ইম্পর্ট্যান্ট আসে, সেটা হচ্ছে লুসি কবিতাগুচ্ছ, অর্থাৎ লুসি গ্রুপ অফ পোয়েমস, ঠিক আছে। এখানেও আমাদেরকে মনে রাখতে হবে কি না, এই লুসি কবিতাগুচ্ছতে মোট কিন্তু 6টি কবিতা ছিল, ঠিক আছে। তাহলে পরীক্ষাতে দিতে পারে যে লুসি কবিতাগুচ্ছে মোট কতগুলি ছিল, কবিতা ছিল, তাহলে কটা হবে? 6টি, তাই তো, 6টি হবে। এরপরে আবারও পরীক্ষায় প্রশ্ন এটা দিতে পারে যে ওয়ার্ডসওয়ার্থের এই যে লুসি কবিতাগুচ্ছ, এর প্রধান বিষয় কী ছিল, ঠিক আছে, অর্থাৎ এর মুখ্য বিষয় কী ছিল, সেটা হচ্ছে প্রেম। মনে রাখবে, এটা হচ্ছে প্রেম, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ থেকে আর যে রচনাগুলো দেই সেটা হচ্ছে টু এ স্কাইলার্ক আর লাউডামিয়া, এই দুটো মনে রাখবে। পাশাপাশি পরীক্ষাতে হয়তো দিতে পারে যে টু এ স্কাইলার্ক কার লেখা কিংবা লাউডামিয়া কার লেখা, এইটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব কোলরিজ।
কোলরিজে চলে যাব। তো সেখানেই বললাম একটু আগে আলোচনা প্রসঙ্গে যে কোলরিজের সম্পূর্ণ নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। এটা মনে রাখবে কিন্তু এর সঙ্গে, যেমন সেলির ফুল ফর্ম হচ্ছে পার্সি বেসি সেলি, ঠিক আছে, তেমনি কোলরিজের হচ্ছে কি স্যামুয়েল টেইলর কোলরিজ। ওকে, এখানে যে রচনাগুলো আমরা দেখে নেব ইনার, সেটা হচ্ছে প্রথমে কুবলা খান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কুবলা খান। ওকে, তো কোলরিজের স্বপ্নে পাওয়া একটা কবিতা হচ্ছে কুবলা খান। পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেই যে কোলরিজের স্বপ্নে পাওয়া একটা কবিতার নাম লেখো, তাহলে আমরা কি লিখব? না, কুবলা খান। ওকে, মনে রাখবে এটা একটা অসম্পূর্ণ কবিতা। পরীক্ষাতে যদি এটাও আসে যে কোলরিজের একটা অসম্পূর্ণ কবিতার নাম লেখো, তাহলে আমরা লিখব কুবলা খান। ঠিক আছে? ওকে, এটা স্বপ্নেতে তিনি দেখেছিলেন, বোঝা গেছে, বা স্বপ্নতে তিনি পেয়েছিলেন। ওকে, এরপরে যদি মনে করো এই কোলরিজ থেকে প্রশ্ন আসে যে কোলরিজের মধ্যযুগের পটভূমিতে লিখিত একটা কবিতার নাম লেখো। হ্যাঁ, কি না, কোলরিজের মধ্যযুগের পটভূমিতে লিখিত একটা কবিতার নাম লেখো, তখন হবে ক্রিস্টাবেল। মনে রাখবে, এগুলো কিন্তু একটু খাতাতে লিখে নেবে, একটু মনে রাখবে, ক্রিস্টাবেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি না, কোলরিজের স্বপ্নে পাওয়া একটা কবিতার নাম হচ্ছে কুবলা খান। এই কবিতাটি অসম্পূর্ণ, এবং কোলরিজ মধ্যযুগের পটভূমিতে যে কবিতাটি লিখেছিলেন তার নাম হচ্ছে ক্রিস্টাবেল। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা চলে যাব পার্সি বেসি শেলিতে। ঠিক আছে, দেখো শেলি আমরা সাধারণত বলি, কিন্তু এর ফুল ফর্ম হচ্ছে পার্সি বেসি শেলি। ওকে, এখান থেকে যে জিনিসটা আসে সেটা কি না, প্রমেথিউস আনবাউন্ড। ওকে, এই রচনাটা হ্যাঁ পরীক্ষাতে দিতেই পারে যে প্রমেথিউস আনবাউন্ড কার লেখা, তখন আমরা লিখব কি না, পার্সি বেসি শেলির। ঠিক আছে, এটি কেমন না, এটি হচ্ছে গীতিকাব্য ধর্মী একটা নাটক, এটি একটি নাটক। ঠিক আছে, প্রমেথিউস আনবাউন্ড একটা নাটক, সেটা কেমন না কি জাতীয় না গীতিকাব্য ধর্মী। বোঝা গেছে? এটার প্রকাশকাল হচ্ছে 1819। পরীক্ষাতে 2 নাম্বারের যদি প্রশ্ন হয় তাহলে এটা এরকম হতে পারে যে প্রমেথিউস আনবাউন্ড এটি কি জাতীয় রচনা এবং এর প্রকাশকাল কখন। তাহলে আমরা কি লিখব না, প্রমেথিউস আনবাউন্ড এটি হচ্ছে গীতিকাব্যধর্মী রচনা, তাই তো, বা গীতিকাব্যধর্মী জাতীয়। ওকে, এবং এর প্রকাশকাল হচ্ছে 1819। ওকে, এরপরে পার্সি বেসি শেলি থেকে আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং যেটি বারবার আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে এডোনাইস। ঠিক আছে, এডোনাইস। ওকে, এটাতে কি রয়েছে না, কিটসের অকাল মৃত্যুতে কাব্যটি রচনা করেছিলেন শেলি। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কিটসের অকাল মৃত্যুতে শেলির লেখা যে রচনাটি সেটি কি, সেটা হচ্ছে এডোনাইস। ঠিক আছে, কিংবা এটা এই ধরনের মনে করো যে এই ধরনের এলো যে এডোনাইস, এই যে তিনি এটা লিখেছিলেন, কেন লিখেছিলেন বা কখন লিখেছিলেন, তাহলে আমরা কি লিখতে পারি না, কিটসের অকাল মৃত্যুতে। কিটস যখন এর অকালভাবে যখন মৃত্যু হয় তখন কিন্তু তিনি এই এডোনাইসটি লিখেছিলেন। বোঝা গেল? ওকে, এরপর আমরা জন কিটসে চলে যাব। ঠিক আছে, তো জন কিটস আগে দেওয়া উচিত ছিল তো যাই হোক, ঠিক আছে, কেননা ওইখানে পার্সি বেসি শেলি কিটসের অকাল মৃত্যুতে লিখছে। ঠিক আছে, এডোনাইসটা, আর তারপরে আমরা এডোনাইসটা রচনা করছি। তো যাই হোক, হাসির ব্যাপার। তো জন কিটস থেকে আমরা কীগুলো জেনে নেব, একটু শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে এন্ডিমিয়ন। হ্যাঁ, এটা এন্ডিমিয়ন, এটা কি না 1818। ওকে, মনে রাখবে 1818 সালে লেখা হচ্ছে এন্ডিমিয়ন। হ্যাঁ, এন্ডিমিয়ন একজন মেষপালক। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, 1818 সালে প্রকাশিত হচ্ছে এটা। হ্যাঁ, এন্ডিমিয়নটা যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে এন্ডিমিয়ন একজন কি, মানে এন্ডিমিয়ন পেশায় কি ছিল, পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। বললাম না, ইংরেজি সাহিত্যের ইতিহাস এমন একটা বিষয়, ভাস্ট একটা সিলেবাস ইংরেজি সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, তো পরীক্ষাতে দিতেই পারে যে এন্ডিমিয়নের পেশা কি ছিল, তখন আমরা লিখব কি না, মেষপালক ছিল কিন্তু এন্ডিমিয়ন। ওকে, বোঝা গেছে? এরপরে জন কিটস থেকে আমরা কি জানতে পারি আর, যে জন কিটস অনেকগুলো ওড জাতীয় কবিতা রচনা করেছিলেন। ঠিক আছে, ওড জাতীয়। তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে জন কিটস কতগুলি ওড জাতীয় রচনা করেছিলেন কবিতা, তাহলে লিখব 18টি। ঠিক আছে, তাহলে মনে থাকবে কি না, জন কিটস মোট 18টি ওড জাতীয় কবিতা রচনা করেছিলেন, মোট 18টি। ঠিক আছে, ওকে, তার মধ্যে কিছুগুলো আমি দিয়ে দিলাম। পরীক্ষাতে হয়তো যদি দিয়ে দেই যে জন কিটসের 2টি ওড জাতীয় রচনা লিখো, তখন তোমরা কি করবে, তাহলে এখান থেকে তোমরা সেটা জেনে নিতে পারো। সেটা কি না, ওড টু এ নাইটিঙ্গেল, ওড টু এ সাইচি অ্যান্ড ওড টু এন অটম। ঠিক আছে,
কি না ওড টু এ নাইটিঙ্গেল, ওড টু এ সাইচি আর ওড টু অ্যাটম। মনে থাকবে? ওকে, চল এরপরে আর একটা বিষয় আমরা জেনে নেব। যদি পরীক্ষাতে প্রশ্ন দেই, ঠিক আছে, যে কিটসের একটি অসমাপ্ত কাব্যের নাম লেখো, তখন কি করব না সেটা হচ্ছে হাইপেরিয়ন। ঠিক আছে, কি না হাইপেরিয়ন। কিটসের একটি অসমাপ্ত কাব্য, কিটসের একটা অসমাপ্ত কাব্যের নাম হচ্ছে হাইপেরিয়ন। বোঝা গেছে? ওকে, এরপর আমরা চার্লস ল্যাম্বে চলে যাব, যেটা বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে ঘুরে ফিরে। সেটা হচ্ছে কিনা এই যে সিএল। হ্যাঁ, এই যে সিএল নাম ব্যবহার করতেন কে? হ্যাঁ, বিভিন্ন রচনায় কিন্তু চার্লস ল্যাম্ব তিনি সিএল নাম ব্যবহার করেছেন। তাহলে মনে রাখবে কি না এই সিএল এই নামটা ব্যবহার করতেন চার্লস ল্যাম্ব। বোঝা গেছে? ওকে, এরপরে 2 নম্বরের একটা প্রশ্ন আসে, সেটা কি না এসেস অফ ইলিয়া অ্যান্ড লাস্ট এসেস অফ ইলিয়া, এই যে দুটি নিবন্ধ এটি কখন রচিত হচ্ছে না এটি 1820 থেকে 1830-এর মধ্যে রচনা করছেন কে না আমাদের চার্লস ল্যাম্ব। ঠিক আছে, এবং পরীক্ষাতে মানে প্রশ্ন দিয়ে দিতে পারে এই যে দুটি নিবন্ধ এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে লন্ডন পত্রিকায় প্রকাশিত হয়। বোঝা গেছে? আবারও একবার বলছি, কি না এসেস অফ ইলিয়া অ্যান্ড লাস্ট এসেস অফ ইলিয়া, এই দুটো হচ্ছে একটা নিবন্ধ। ঠিক আছে, তো এই নিবন্ধটা মোটামুটি 1820 থেকে 1830 সালের মধ্যে কিন্তু আমাদের চার্লস ল্যাম্ব রচনা করেছিলেন। বোঝা গেছে? ওকে, তো এই রচনাটা প্রকাশিত হচ্ছে, দুটোই প্রকাশিত হচ্ছে কোথা থেকে না লন্ডন ম্যাগাজিন পত্রিকা থেকে। ওকে, এরপরে আমরা জেনে নেব যে এই দুটো পত্রিকার প্রকাশকালটা। ঠিক আছে, এসেস অফ ইলিয়া প্রথমটা প্রকাশিত হচ্ছে 1823 খ্রিস্টাব্দে লন্ডন ম্যাগাজিন পত্রিকায়, এবং দ্বিতীয়টি অর্থাৎ লাস্ট এসেস অফ ইলিয়া এটি প্রকাশিত হচ্ছে 1833 খ্রিস্টাব্দে, এটিও কিন্তু লন্ডন ম্যাগাজিন পত্রিকাতে। কিন্তু এই দুটি লেখা হচ্ছে, লেখা যখন বলবো রচনা যখন করা হচ্ছে, অর্থাৎ চার্লস ল্যাম্ব এই এসেস অফ ইলিয়া অ্যান্ড লাস্ট এসেস অফ ইলিয়া এই দুটি নিবন্ধ রচনা করছেন 1820 থেকে 1830-এর মধ্যে, কিন্তু প্রথমটি এসেস অফ ইলিয়া প্রকাশিত হচ্ছে 1823 খ্রিস্টাব্দে লন্ডন ম্যাগাজিন পত্রিকায়, এবং দ্বিতীয়টি লাস্ট এসেস অফ ইলিয়া এটি প্রকাশিত হচ্ছে 1833 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লন্ডন ম্যাগাজিন পত্রিকায়। দুটোর প্রকাশকাল আলাদা আলাদা হলেও এটি কিন্তু এই দুটোই কিন্তু লন্ডন ম্যাগাজিন পত্রিকা থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে। মনে থাকবে? ওকে, এখান থেকে এই চার্লস ল্যাম্ব থেকে এই জায়গাটাই একটু ইম্পর্ট্যান্ট হয় শর্ট কোশ্চেনের জন্য। এরপরে আমরা চলে যাব চার্লস ডিকেন্সে। চার্লস ডিকেন্স থেকে আমরা কি জানতে পারি না চার্লস ডিকেন্সের প্রথম লেখা, যদি পরীক্ষাতে আসে চার্লস ডিকেন্সের প্রথম লেখা কোনটি, তাহলে কি না স্কেচেস বাই বজ। ঠিক আছে, 1836 সালে কিন্তু এটা লিখেছিলেন কি না স্কেচেস বাই বজ। ওকে, এরপরে কি হচ্ছে না ইম্পর্ট্যান্ট যেটা হবে সেটা হচ্ছে পিকউইক পেপার্স। ওকে, পিকউইক পেপার্স। ঠিক আছে, 1837 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হচ্ছে। মনে রাখবে চার্লস ডিকেন্সের, হ্যাঁ, কি না পিকউইক পেপার্স, এটা 1837 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। তারপরে হচ্ছে অলিভার টুইস্ট। হ্যাঁ, অলিভার টুইস্ট, এখান থেকে এই যে লেখাগুলো এগুলো কিন্তু মনে রাখবে, যে রচনাগুলো বা যে নাটক বা যে প্রবন্ধ বা যে কবিতাগুলোর নামগুলো বলছে এই কবিতাগুলো থেকেই কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে 1 নাম্বার ও 2 নাম্বারের জন্য। ঠিক আছে, তো এই নামগুলো একটু মনে রাখবে, কার রচনা কার কবিতা, হ্যাঁ এগুলো একটু মনে রাখবে। কে কখন কিসের জন্য লিখছেন, হ্যাঁ কার মৃত্যুকালে এটা লিখছেন, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, তাহলে দেখো এই যে অলিভার টুইস্ট, এই অলিভার টুইস্টটা কি না এটি 1837 থেকে 1838-এ কোথায় প্রকাশিত হচ্ছে, মানে 1837 থেকে 1838-এর মধ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে। কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে না ব্যালেন্টিস, হ্যাঁ ব্যালেন্টিস মিসলেনি, হ্যাঁ ব্যালেন্টিস মিসলেনি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে কেমন, যে অলিভার টুইস্ট হ্যাঁ কখন কোন পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে আমরা উত্তর কি লিখব না অলিভার টুইস্টটা প্রকাশিত হচ্ছে 1837 থেকে 1838-এর মধ্যে। কোন পত্রিকায় না ব্যালেন্টিস মিস সেলনি। ঠিক আছে, মনে থাকবে ব্যালেন্টিস মিসেলনি পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে। আর একটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ডেভিড কপারফিল্ড। হ্যাঁ,
এগুলো এক একটা উপন্যাস কিন্তু, হ্যাঁ। ডেভিড কপারফিল্ড, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে দিতেই পারে যে ডেভিড কপারফিল্ড কার রচনা। তখন আমরা কি লিখবো না চার্লস ডিকেন্সের রচনা হচ্ছে আমাদের এই ডেভিড কপারফিল্ড। বোঝা গেছে, হ্যাঁ, যেটা প্রকাশিত হচ্ছে 1850 খ্রিস্টাব্দে। বোঝা গেল? ওকে, এরপর আমরা চলে আসবো ইয়েটস। ইয়েটস থেকে আমরা কি জানতে পারি? ইয়েটস থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ক্যালভারি নাটক কি জাতীয় রচনা। তখন আমরা লিখব মিস্ট্রি জাতীয় রচনা হচ্ছে এই ক্যালভারি নাটক। কিংবা দিতে পারে 2 নম্বরের যদি আসে যে ইয়েটসের একটি মিস্ট্রি জাতীয় রচনার নাম লেখো, সেটা কি লিখব না ক্যালভারি নাটক। কিংবা হয়তো দিতে পারে যে ক্যালভারি নাটক কার রচনা এবং এটি কি জাতীয় রচনা। তখন আমরা লিখব যে এই ক্যালভারি নাটক ইয়েটসের রচনা, এটি একটি মিস্ট্রি জাতীয় রচনা। ঠিক আছে, এরপরে মনে করো যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল যে এই ক্যালভারি নাটকের মিস্ট্রি, মানে ধরো ইয়েটসের মিস্ট্রি জাতীয় রচনা ক্যালভারি, ক্যালভারি ছাড়াও অন্য একটি মিস্ট্রি জাতীয় রচনা লেখো। কিংবা হয়তো দিতে পারে ইয়েটসের ক্যালভারি ছাড়াও বা ক্যালভারি নাটক ছাড়াও মিস্ট্রি জাতীয় অন্য একটি নাটকের নাম লেখো। তাহলে কি না আর একটি মিস্ট্রি জাতীয় নাটক হচ্ছে কি না রেজারকশন। ঠিক আছে, রিজেকশন, রেজারেকশন। এর নামগুলো এমন অদ্ভুত যাই হোক, হ্যাঁ, কি না রেজারেকশন। ওকে, তাহলে কি না ক্যালভারি নাটক হচ্ছে একটা মিস্ট্রি জাতীয় রচনা ইয়েটসের। এই ক্যালভারি নাটক ছাড়াও আর একটি মিস্ট্রি জাতীয় রচনা হচ্ছে কি না রেজারেকশন। বোঝা গেল কি না রেজারেকশন। ওকে, চলো পরে এলিয়ট আমরা চলে আসবো। এটা কিন্তু তোমাদের লং কোশ্চেনের জন্যও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এলিয়টটা। ওকে, ভালো করে কিন্তু করে রাখতে হবে। দেখো, অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস, এটা একটা প্রবন্ধ, প্রকাশিত হচ্ছে 1957 খ্রিস্টাব্দে। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এলিয়টের অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস কত সালে প্রকাশিত হয়, তখন আমরা কি লিখব না 1957 খ্রিস্টাব্দে। যদি অন্যরকমভাবে প্রশ্ন আসে এলিয়টের একটি প্রবন্ধের নাম লেখো এবং সেটি কত সালে প্রকাশিত হয়, 2 নম্বরে দিতে পারে, তাহলে আমরা কি লিখব না এলিয়টের অন্য একটি প্রবন্ধের নাম হচ্ছে অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস। এগুলোতে কিন্তু সিঙ্গেল কোটেশন থাকবে, হ্যাঁ, প্রকাশিত হচ্ছে 1957। বোঝা গেছে? এরপরে এখান থেকে একটা আমরা শর্ট কোশ্চেন জেনে নেব। এই যে অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস, এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা এলিয়ট কাকে উৎসর্গ করেছিল, পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। তাহলে কিনা প্রবন্ধটি উৎসর্গ করেছিলেন কাকে না ভালেরি ফ্লেচারকে। ওকে, ভালেরি ফ্লেচারকে এলিয়ট তার অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস নামক প্রবন্ধটি কিন্তু উৎসর্গ করেছিলেন। ওকে, এখানেই কিন্তু মোটামুটি একটা আলোচনা আমাদের শেষ হয়ে গেল। তো এই যে কটা শর্ট কোশ্চেনের মতো করে আলোচনা করলাম, যে কটা রচনা, এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো থেকে আশা করি তোমরা পরীক্ষাতে শর্ট কোশ্চেন পেতে পারো। ঠিক আছে, তাই ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখবে ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। তবে মনে রাখবে শেক্সপিয়ারের অবদান, হ্যাঁ, মিল্টন এবং এলিয়ট, এই তিনটে কিন্তু খুব ভালোভাবে পড়ে যেতে হবে, পাশাপাশি বাকিগুলো মোটামুটি করে যেতে হবে। এই হচ্ছে ইংরেজি সাহিত্যের থেকে সম্পূর্ণ আলোচনা। অনেকটাই হয়তো তোমাদের সময় চলে গেল, ঠিক আছে, কেননা তোমাদের সামনে পরীক্ষা আর আমি খুবই ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, তোমাদের হয়তো সময়ে হেল্প করতে পারলাম না, তাও আমি চেষ্টা করলাম যতটুকু তোমাদেরকে দেওয়ার। ঠিক আছে, তোমরা উপকৃত হয়েছো কিনা তোমরা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো চলো একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে যে শর্ট কোশ্চেনগুলো বিশেষ করে আলোচনা করলাম সেগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে রাখবে, তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে আশা রাখছি ঘাবড়াতে হবে না। ঠিক আছে, পাশাপাশি আরও ওর জাতীয় কিছু রচনা একটু দেখে রাখবে, হ্যাঁ, বা বিভিন্ন আরও যে রচনাগুলো আছে যেমন মিল্টনের, ওয়ার্ডসওয়ার্থের, কোলরিজের, পার্সি বেশি শেলির, পাশাপাশি 1-2 তোমরা মনে রাখবে ডিকেন্সের যে আরও 1-2 উপন্যাসের কথা মনে রাখবে। ঠিক আছে, যদি আসে তাহলে যেন লিখতে পারো। ওকে, তো চলো সকলের পরীক্ষা ভালো হবে। আলোচনাটি কেমন লাগলো তোমরা জানাতে পারো। ঠিক আছে, চলো সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনাও করো। ঠিক আছে, এরপরে দেখা হবে তোমাদের সাথে 4th সেমিস্টারে। ঠিক আছে, কেননা তোমরা 4th সেমিস্টারে এবারে উঠে যাবে এই পরীক্ষার পরে। ওকে, তারপরে সাজেশন দেওয়ার আবার প্রথা আসবে তখন সেই শেষে। তবে তার আগে এবারে আমি
তোমাদের 4th সেমিস্টারের লং কোশ্চেনগুলো এখানেই আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো চলো, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে একটু ইংরেজি সাহিত্যের ইতিহাস দেখবে, সবার থেকে ভালো পরীক্ষা হবে, ঠিক আছে? এবং ভালো পরীক্ষা হবে, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক, কেননা এটা হচ্ছে তোমাদের স্পেশাল সাবজেক্ট, ইংরেজি সাহিত্যের ইতিহাস, ঠিক আছে? ওকে, চলো।